নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। পৃথিবীর মধ্যে ভারত কিন্তু মূলত রাশিয়া আর এই কিছু দিনের মধ্যে আমি বলবো ফ্রান্স আর তারপর বহু কাল ধরে একটা সম্পর্ক ভারতবর্ষ মেনটেন করে রেখেছে আর ভালো সম্পর্ক সেটা হচ্ছে ইসরায়েলের সাথে। ইসরায়েল এমন একটা দেশ যে দেশটাকে কিন্তু ভারতবর্ষ একদম প্রথম থেকে সাপোর্ট করে এসছে। আর শুধু কিন্তু ভারতই নয়, ইসরায়েলও ভারতকে ঠিক সেইভাবেই সাপোর্ট করে এসছে। আর তারই আবার একটা উদাহরণ তারা দিচ্ছে। জাস্ট কিছুক্ষণ আগেকার কথা জানা যাচ্ছে যে ইসরায়েল তাদের খুবই একটা রেয়ার, পাওয়ারফুল এবং এই মিসাইলটা কিন্তু বিশ্বের মধ্যে খুবই কম দেশের মধ্যে আছে। এই টাইপের মিসাইল। মিসাইলটার নাম কি বলুন তো? এই মিসাইলটা গোল্ডেন হরাইজন নাম এর। আর বলা হচ্ছে এটা নাকি আমাদের কাছে যে ব্রহ্মোস আছে তার থেকেও বেশি পাওয়ারফুল। এই রিচ ২০০০ কিলোমিটার বলছে আর বলছে ফাস্টার দ্যান ব্রহ্মোস। আপনারা একবার ভেবে দেখুন আমাদের এই ব্রহ্মোস মিসাইল দিয়েই কিন্তু আমরা পাকিস্তানের হালাত একেবারে যাচ্ছে তাই করে দিয়েছিলাম। এবার ইসরায়েল যদি আমাদের এই যে নতুন যে মিসাইল গোল্ডেন হরাইজন এটাও যদি দেয় তাহলে পাকিস্তানের কি হবে অবস্থা ভবিষ্যতে আমার সেটা নিয়ে চিন্তা হচ্ছে। কিন্তু পাকিস্তানের কথা তো আমি পরে বলবো। এখন জানা যাচ্ছে যে ভারতের পিএম মানে নরেন্দ্র মোদী আমাদের কাল বা পরশু মানে ফেব্রুয়ারি মাসের ২৫-২৬ তারিখে জানা যাচ্ছে যে ইসরায়েলে যাবেন। আর সেখানে এই যে মিসাইল এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা হবে। এর সাথে কিন্তু ভারত আর ইসরায়েলের সাথে যে ডিফেন্স প্যাক যে এতদিন ধরে চলে আসছিল এটাকে আরো আপগ্রেড করা হবে। আর তার সাথে জানা যাচ্ছে আরো অ্যাডভান্স টেকনোলজি তারা দিতে যাচ্ছে। কিছুদিন আগেকারই কথা, ইসরায়েল একটা নতুন টেকনোলজি বার করেছে, যেটা হচ্ছে লেজার টেকনোলজি। মানে যদি ইসরায়েলে কেউ যদি অ্যাটাক করতে যায়, আপনারা মিসাইল পাঠান বা প্লেন পাঠান, তারা কিন্তু ওদের কাছে এত অ্যাডভান্স লেজার আছে যেটা ডাইরেক্ট সেই যে জিনিসটা আসছে মিসাইল বলুন বা প্লেন বলুন, তাদেরকে নষ্ট করে দিতে পারে। ঠিক যেন আয়রন ডোমের মতো, যেটা অলরেডি ইসরায়েলকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিল যখন হামাস আর হিজবুল্লাহ সব অ্যাটাক করছিল। কিন্তু আয়রন ডোমের একটা ভীষণ বাজে অ্যাডভান্টেজ হচ্ছে যে ওটা খুব কস্টলি। কিন্তু লেজার যে ইকুইপমেন্ট মানে লেজার ডিফেন্স যেটা সেটা কিন্তু অতটা কস্টলি নয়। কিন্তু আমি এখন এর ব্যাপারে কথা বলব না। মেইন যে টপিক আমি সেখানে আসি। এবার আপনাদের মধ্যে হয়তো এই কোয়েশ্চেনটা আসতেই পারে, "আরে বাবা যখন ব্রহ্মোস দিয়েই কাজ হয়ে যাচ্ছে, তাহলে ভারত সরকার আবার এক্সট্রা পয়সা খরচা করে এই মিসাইলটা নিতে কেন যাবে? মানছি, খুব ভালো মিসাইল। কিন্তু ভারতবর্ষের দরকারটা কি?" কিন্তু বন্ধুরা এটা আমাদের মাথায় রাখতে হবে, হয়তো দরকার নেই, আমাদের কাছে যা অলরেডি মিসাইল আছে, অলরেডি ক্যাপেবল। কিন্তু আমাদের কিন্তু ভবিষ্যতের চিন্তা সবসময় করতে হবে। ভারতবর্ষ কিন্তু সবসময় ভবিষ্যতের চিন্তা করে। আর সেইজন্যেই এই ধরনের মিসাইল আমার মনে হয় ভারতের অবশ্যই নেওয়া উচিত। কেননা যদিও আমরা এখন জানি বাংলাদেশ থেকে এই মুহূর্তে তেমন কোনো থ্রেট নেই, কিন্তু ভবিষ্যতে কি হবে আমরা বলতে পারবো না। আর ভারতবর্ষ যদি ভবিষ্যতে কোনো 2 ফেজ বা 3 ফেজ ওয়ারও যদি হয়, তখন কিন্তু এই ধরনের মিসাইল আমাদের খুবই হেল্প করবে। আর শুধু তাই নয় কিন্তু। এবার আমি এই মিসাইলটার একটু হিস্ট্রি দিই যে পাস্টে মানে অতীতে এই মিসাইলটা কেমন পারফর্ম করেছে। কিছু বছর আগের ঘটনা, মানে এই ১-১.৫ বছর আগের ঘটনা। আপনারা হয়তো নিউজে এটা দেখেছিলেন যে ইসরায়েল একবার কাতারে ডাইরেক্ট অ্যাটাক করে দিয়েছিল। ওদের যে মিলিটারি যে ফেসিলিটি গুলো আছে ডাইরেক্ট একেবারে নষ্ট করে দিয়েছিল। যাকে বলে খতরনাক যাকে বলে অ্যাটাক। তো সে সময় কাতাররা ভেবেছিল যে ইসরায়েল হয়তো ডাইরেক্ট এতগুলো যে দেশ আছে এদেরকে পেরিয়ে এসেছিল। মানে এদের ওপর থেকে ফ্লাই করে এসছিল। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে না, প্রথমত এই মিসাইলের ব্যাপারে ইসরায়েল কিন্তু পাবলিকালি তেমন কোনো মানে ইনফরমেশন পাবলিশই করেনি। খুব জিনিসটাকে লুকিয়ে এরা চেক করার চেষ্টা করে যাতে করে যারা এনিমি কান্ট্রি থেকে তারা কিছু জানতেই না পারে। এবার যখন আপনার এনিমি আপনার কাছে কি, কি শক্তি আছে সেটা যদি তারা না জানে, আপনি কিন্তু তাকে আরো বেশি আঘাত করতে পারবেন। আর এই জিনিসটা ইসরায়েল একদম ঠিকমতো প্ল্যান অনুযায়ী করে দেখিয়ে দিয়েছে। যাই হোক, সেই সময় পরে জানা যায় যে ইসরায়েল নাকি ফ্লাই করে এতদূর আসেইনি। কোথায় একবার ইসরায়েল দেখুন আর কোথায় একবার কাতার দেখুন। তারা কি করেছিল? তারা
এই যে রেড সি, এই জায়গাটাকে রেড সি বলে, ঠিক আছে? একটু ম্যাপটাকে বড় করে দিই। হ্যাঁ, রেড সি বলে। তো পরবর্তীকালে জানা যায় যে ইসরায়েল এই রেড সি থেকে মানে যে মিসাইলটাকে লঞ্চ করেছিল এবং লঞ্চ করে ডাইরেক্ট ওরা এই কাতারে মানে অ্যাটাক করেছিল। এবার আপনারা বুঝতে পারছেন তো, নরমালি কোনো মিসাইল যদি আমরা লঞ্চ করি, তখন আমরা কি করে থাকি? ডাইরেক্ট হয়তো তাদের যে এয়ার স্পেস সেখানে ঢুকে সেই জায়গাটাকে নষ্ট করে আসি। কিন্তু ইসরায়েল সেটা করেনি। ইসরায়েল অনেক হাজার কিলোমিটার দূর থেকেই এই অ্যাটাকটাকে চালিয়েছিল। কেননা আমরা অলরেডি জানি এর যে রেঞ্জ, এটা কিন্তু ২,০০০ কিলোমিটার। যার ফলে ইসরায়েলের কোনো প্রবলেমই হয়নি। আরেকটা জিনিস, এই টাইপের মিসাইলকে কি বলেন জানেন? এই টাইপের মিসাইলকে বলে ALBM মিসাইল। মানে হচ্ছে এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। আর এটাই হচ্ছে সবথেকে বেশি অ্যাডভান্টেজ। নরমালি এই ধরনের মিসাইলগুলো ১ম এ আকাশের অনেক ওপরে যায়, ঠিক আছে? অনেক ওপরে গিয়ে তারপর দ্রুত গতিতে সেই যেই জায়গাতে ওদের টার্গেট থাকে, সে টার্গেটটাকে ধ্বংস করে দেয়। আর রিপোর্টে জানাও গেছে যে কাতারে তারা বলছিল যে মিসাইলটা হুট করে কি করে যে এলো, তারা কিছু বুঝতেই পারেনি। আর এমন নয় যে কাতারের কাছে ভালো মিসাইল সিস্টেম নেই, পাকিস্তানের মতো নয়। কাতারের কাছে কিন্তু আমেরিকার দেওয়ারও এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু তাও সেই সিস্টেমটা এটাকে ডিফেন্ড করতে পারেনি। তাহলে এটা থেকে একবার ভেবে দেখুন যে এই মিসাইলটা কতটা শক্তিশালী। আরেকবার ভেবে দেখুন, যদি আমাদের এয়ার জেট মানে ফাইটার জেট যদি সে দেশের টেরিটরির মধ্যে ঢুকতেই না হয়, তাহলে আমাদের কাছে তো এমনিতেই অ্যাডভান্টেজ থাকছে। আমরা ডাইরেক্ট ভারতের অনেক দূর থেকে তো আমরা অ্যাটাক করতে পারবো, পাকিস্তানে ঢোকার দরকারই নেই আমাদের। তাই না? তো আমাদেরকে যদি আমাদের কাছে এই মিসাইলটা আসে, তাহলে আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবো পাকিস্তানের কাছে। তাই অবশ্যই ভারতের যদি চান্স থাকে, ইসরায়েল যদি ঠিক দামে দেয়, অবশ্যই এই ধরনের মিসাইল ভারতকে নেওয়া উচিত। মিসাইলের ব্যাপারে ১ম এ আমি ক্লিয়ার করে বলে দিই, নেটে বা ওপেন সোর্সে কিন্তু সেইভাবে কোনো ইনফরমেশন দেয়নি। এগুলো ক্লাসিফাইড হয়। তাও যা নিউজ রিপোর্ট থেকে আমি জানতে পেরেছি, আমি আপনাদেরকে বলছি। প্রথমত ইসরায়েল এটাকে অফার করেছে, এটা তো আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস জানা যাচ্ছে, এই মিসাইলটা ভারতের যে সুখোই SU-30 MKI এই জেটটার সাথে এরা ইন্টিগ্রেট করে দেবে, যাতে আমরা আরো সহজে মানে সব প্লেনের সাথে তো এটা কম্প্যাটেবল নয়। তাই এই যে আমাদের কাছে ফাইটার জেটটা আছে SU-30 MKI, এটার সাথে এটাকে ইন্টিগ্রেট করা হবে। আর বলা হচ্ছে রাফলি ২,০০০ কিলোমিটার কোথাও বলছে, কোথাও ১,৫০০ কিলোমিটার বলছে, কোথাও ১,০০০ কিলোমিটার বলছে। তো এটা কেনার পর আরো যখন স্পেসিফিক আমরা জানতে পারবো, তখন আমরা পরিষ্কার আমাদের কাছে হবে যে আদৌ এর কাছে কতটা রেঞ্জ আছে। কিন্তু যদি ইসরায়েল এতদূর থেকে করতে পারে, রেড সি থেকে করতে পারে, তাহলে আমার মনে হয় ২,০০০ এর আশেপাশেই এই রেঞ্জটা থাকার কথা। আচ্ছা, এরপর এই যে স্পিড, এই স্পিডটা কেন বলছে ব্রহ্মোস থেকে বেশি? কেননা এর যে আ স্পিডের গতি, সেটা বলছে মার্চ 5 এর। যেটা কিন্তু যদি আমরা ব্রহ্মোসের কাছ থেকে তুলনা করি, তাহলে আমাদের সেটা 2.8 মানে প্রায় আমরা বলতে পারি ডবল। ব্রহ্মোস যে স্পিডে যায় তার থেকে দ্বিগুণ গতিতে এই জেটটা যাবে, এই মিসাইলটা যাবে। তাহলে চারিদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিসাইলটা আছে, এটা কতটা বেশি অ্যাডভান্স। আরেকটা জিনিস বন্ধুরা, এই মিসাইলটা কিন্তু আমি পরিষ্কার বলে দিই, এখানে জানতেও পারছি যে এটা কিন্তু কোনো মানে আর্মিকে মারার জন্য বা শুধুমাত্র ছোটখাটো টার্গেটকে নষ্ট করার জন্য তা নয় কিন্তু। একটা দেশের যে কোর ডিপ যে ফেসিলিটি হয় ডিফেন্সের, যেমন নিউক্লিয়ার ফেসিলিটি বলুন বা বাংকার বলুন, হ্যাঁ, এই যে মিসাইলটা আছে, এই মিসাইলটা বলা হচ্ছে বাংকারকেও নাকি তারা ধ্বংস করে দিতে পারে। বাংকার মানে যে মেইন পার্সোনাল থাকবে সে পৃথিবীর একটু নিচে থাকবে, তাই তো? মাটির গভীরে তারা লুকিয়ে থাকবে। কিন্তু এই যে মিসাইলটা, সেটা তাকেও ধ্বংস করার জন্য ক্যাপেবল। এছাড়া এর ব্যাপারে আরও যে ডিটেইলস তা এখনো পর্যন্ত অ্যাভেলেবল হয়নি। ভবিষ্যতে যখন অ্যাভেলেবল হবে আমি আবার আপডেট করব। এখনো পর্যন্ত যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি আবার কোনো এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে হাজির হয়ে যাব।
অবশ্যই লিখে জানাবেন আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো।